আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 এর একাদশ অধ্যায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এই চ্যাপ্টারটা আগের কিছু চ্যাপ্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে এবং কিছু টার্ম অলরেডি তোমরা জানো। ইলেকট্রোম্যাগনেটিক কি জিনিস সেটা আমরা প্রিভিয়াস লেসনে পড়েছি। ইলেকট্রোম্যাগনেট জিনিসটা কি? ইলেকট্রিসিটি দ্বারা ম্যাগনেট তৈরি করা। তো এইখানে নতুন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে ইন্ডাকশন। তো এই টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমাদের চ্যাপ্টারে কি লেখা আছে, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র বিবৃতিকরণ। আচ্ছা, ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে সর্বপ্রথম চুম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায় তা আবিষ্কার করেন। দেখো, চুম্বক ক্ষেত্র দ্বারা কি তৈরি করা যায়? বিদ্যুৎ প্রবাহ। আমরা প্রিভিয়াস লেসনে কিন্তু পড়েছিলাম যে বিদ্যুতের সাথে চুম্বকের একদম ঘনিষ্ঠ সম্পর্ক, দুইটা মানে ওতপ্রোতভাবে জড়িত। ইলেকট্রিসিটি আছে, চুম্বক নাই, এটা হবে না, ইম্পসিবল। যেখানে ইলেকট্রিসিটি সেখানে চুম্বক থাকবে, যে আর চুম্বক ক্ষেত্রের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটিও তৈরি করতে পারি। শুধু এটা না, মনে করো যে তুমি যে তারগুলা দেখো, যে ওভারহেড লাইন বা মনে করো যে ডিস্ট্রিবিউশন যে লাইনগুলা দেখো, বা তোমার বাসাতেই যে লাইন দিয়ে ইলেকট্রিসিটি যায়, ওই লাইনটার পাশে তুমি যদি ম্যাগনেটোমিটার দিয়ে বা ম্যাগনেটিক ফিল্ড মাপা যায় যে মিটার, সে তা দিয়ে যদি তুমি পরিমাপ করো, তাহলে দেখবা যে ওইটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এটা একটা সিঙ্গেল তারের মধ্যেও হয়। আবার তারটাকে যদি তুমি কয়েল আকারে পেঁচাও এক জায়গায় অনেক, তখন ওই ফিল্ডটা আস্তে আস্তে বড় হইতে থাকে, বুঝছো? তো বড় হয়ে তখন সেটা মানে তুমি একদম বাস্তবে এমনি হয়তোবা কিছু একটা কাছে নিয়ে টিয়ে দেখতে পারবা যে সেটা ম্যাগনেট হয়ে ম্যাগনেট, ওইখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আসো দেখো, তাই একে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। এখন ইন্ডাকশন কথাটা কি জিনিস সেটা একটু খেয়াল করো। ইন্ডাকশন, ইন্ডাকশনের বাংলা হচ্ছে আবেশ। আবেশ বলতে হচ্ছে বোঝায় যে কোনো একটা জিনিসের প্রভাব। যেমন তোমার একজন যদি ভালো বন্ধু থাকে, তাহলে তার প্রভাব তোমার মধ্যে পড়বে। তার ভালো কিছু গুণ দেখবে তোমার মধ্যেও চলে আসছে, ভালো কিছু অভ্যাস তোমার মধ্যে চলে আসছে। মানে বন্ধু দ্বারা তুমি প্রভাবিত, তুমি আবেশিত, এটাকে বলা হয় আবেশিত। আবার তোমার যদি বন্ধুটা খারাপ হয়, তাহলে দেখবে ওই খারাপ বন্ধুর কিছু খারাপ গুণ তোমার মধ্যে চলে আসবে। বন্ধু দ্বারা বন্ধু প্রভাবিত হয়। তাহলে সরাসরি কিন্তু কিছু হয় না, তুমি ওর সাথে থেকে বা ওর থেকে এই জিনিসগুলা নিছো। তো ইন্ডাকশন জিনিসটা সেম, যে আমরা একটা জিনিস থেকে আবেশের মাধ্যমে আরেকটা জিনিসকে কিছু একটা করি আর কি। তো এটা নিয়ে আমাদের সামনে আরো আলোচনা আছে। তো আপাতত এতটুকু বুঝলেই হবে যে ইন্ডাকশন মানে আবেশ, মানে একটার সাথে আরেকটার কোনো এমনি সরাসরি কোনো কানেকশন নাই, বাট একটার প্রভাবে আরেকটা কিছু একটা কাজ করবে বা কিছু একটা হবে। একটার প্রভাবে আরেকটাতে কিছু একটা হবে, কি হবে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, তিনি প্রমাণ করেন যে যখন কোনো পরিবাহী তার চুম্বক বলরেখাকে কর্তন করে, তখন ওই পরিবাহী তারে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিকেই ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। তো তিনি কি দেখছে, দেখো চুম্বক বলরেখা। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে করো একটা চুম্বকের বলরেখা বলতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাচ্ছে। আচ্ছা, আমি মনে করো যে একটা চুম্বক আঁকতেছি, এটা একটা চুম্বক। তো এটা একটা চুম্বক, আমি একটা চুম্বক আঁকলাম। এটার আশেপাশে কি, এটার একটা মানে চুম্বকের চুম্বকের আশেপাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র থাকবে, মানে চুম্বকের যেতটুকু পর্যন্ত তার আবেশটা থাকতেছে সেটাই। মনে করো এরকম ভাবে এই মাথাগুলাতে হচ্ছে তোমার বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে, হচ্ছে সাইডে আস্তে আস্তে কমতে থাকবে, এই মাথাগুলাতে বেশি থাকে, এরকম আর কি। তো এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল। আচ্ছা, এখন এই যে এই ফিল্ডটা, আমরা যে ফিল্ডটা দেখতেছি,
এই ফিল্ডটার, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এই যে আমরা ফিল্ডটা দেখতেছি, এই ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো একটা তারকে, মনে করো এটা একটা তার, এই তারটাকে একবার এটার মধ্যে আনতেছি, আবার বের করে নিয়ে যাচ্ছি, একবার নিচের দিকে নিয়ে আসলাম, আবার উপরে উঠে নিলাম, মানে বারবার এরকম আনা নেওয়া করতেছি, একবার নিচের দিকে একবার উপর দিকে। তখন এই তারের ভিতরে কি হবে, একটা ইএমএফ তৈরি হবে, যেটাকে বলা হয় ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এটার ভিতরে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স, বা একদম সোজা বাংলায় বললে হচ্ছে ইলেকট্রিসিটি। এটার ভিতরে একটা ইলেকট্রিসিটি তৈরি হবে, কোনটার ভিতরে, এই যে তুমি তারটাকে যে বারবার আনা নেওয়া করতেছো, এখন এই তারটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে আনা নেওয়া করতেছো, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের এই যে রেখাগুলো, এগুলাকে বলা হয় চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা মানে সোজা কথায় দেখো, বলরেখা মানে হচ্ছে চুম্বকের যে জায়গায় শক্তির রেখাগুলা, মানে এটাই তো, এই এলাকাটাই তো চুম্বকের শক্তি, তাই না? এখানে কাল্পনিক কিছু রেখা এরকম কল্পনা করা হয়, বাস্তবে কিন্তু কোনো রেখা দেখবা না, বাট এই জায়গাগুলাতে দেখবা তার শক্তিগুলা বিদ্যমান, বিরাজ করতেছে এই জায়গাগুলা, এই কর্নারে, এই পোলগুলার এখানে, মানে এই সাইডে হচ্ছে, এইদিকে হচ্ছে বেশি, এইদিকেও বেশি, আর মাঝের দিকে আস্তে আস্তে কমতে থাকে। তো এই চৌম্বক বলরেখার মধ্যে যখন এই যে তোমার তারটা, যে কেবলটা তুমি নিছিলা, এই কেবলটা যখন বারবার আসা যাওয়া করতেছে, তখন কি হচ্ছে, এই কেবলের ভিতরে একটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তো মাইকেল ফ্যারাডে সাহেব এই জিনিসটাই উনি আবিষ্কার করছে। এই যে দেখো এখানে বলছে যে যখন কোনো পরিবাহী তার চৌম্বক বলরেখাকে কর্তন করে, কর্তন করা মানে হচ্ছে তুমি যে যেটা একবার ভিতরে নিয়ে আসতেছে একবার বাইরে নিয়ে আসতেছে, এটা কি বলতেছে, কর্তন করতেছে আর কি, মানে ক্রস করে যাওয়া। এখানে একদম শুদ্ধ বাংলা লেখছে, তো এই কারণে কর্তন লেখছে, বিষয়টা হচ্ছে ক্রস, যে একবার ভিতরে আসতেছো তার মানে ক্রস করে আসতেছো, আবার চলে যাচ্ছ এই এটা। তখন ইলেকট্রোমোটিভ, আচ্ছা কর্তন করে, তখন ওই পরিবাহী তারে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। এছাড়াও তিনি প্রমাণ করেন যে ইলেকট্রোমোটিভ ফোর্সের পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যে হারে পরিবর্তন হয় এটির সমানুপাতিক। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্সটা একটু পরে আসতেছি। উক্ত তথ্যগুলো ফ্যারাডে প্রথম আবিষ্কার করেন বলেই সূত্রগুলোকে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র বলে। এখন দেখো এখানে আবেশ জিনিসটা কেন আসলো, দেখো তো এই কেবলের সাথে কি চুম্বকের আসলে কোনো সম্পর্ক আছে, মানে দুইটা কি ফিজিক্যালি একসাথে কোনোভাবে কানেক্ট হইতেছে? আসলে কিন্তু না, দুইটার কিন্তু বাস্তবে এমনি কোনো সম্পর্ক নাই, জাস্ট তুমি এই চুম্বকটার কাছাকাছি তারটাকে একবার আনছো, একবার দূরে সরাই নিয়ে গেছো, সো বাস্তবে কিন্তু তারা টাচও করে নাই। তাহলে এই চুম্বকের কাছাকাছি আসার ফলে চুম্বকের প্রভাবে এই কেবলের ভিতরে কি তৈরি হয়েছে, ইলেকট্রিসিটি। এই কারণে এই সিস্টেমটা কি, এটা আবেশ বলা হচ্ছে। ঠিক আছে, যেটা আমরা একটু আগে বলছি, তোমার বন্ধু তোমাকে কিন্তু জোর করে কিছু শিখায় নাই, বাট তার দেখা দেখি তুমি শিখে গেছো। কিছু ভালো গুণ হতে পারে, কিছু খারাপ গুণও হতে পারে। তো এটাকে কি বলতেছে, আবেশ, ইংলিশে বলা হয় ইন্ডাকশন। আচ্ছা দেখো প্রথম সূত্র। আচ্ছা প্রথম সূত্র দেখার আগে আমরা একটা ভিডিও দেখি, যে অ্যাকচুয়ালি কিভাবে ইলেকট্রিসিটিটা আসতেছে বা তৈরি হচ্ছে, এই জিনিসটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করো, এইখানে এই যে নর্থ সাউথ ওয়ালা, এটা একটা কি ম্যাগনেট দেওয়া আছে, আর এইখানে একটা পাইপের মতো, এই পাইপটার উপরে জাস্ট তারটাকে পেঁচায় কয়েল করা হয়েছে আর কি। এটা যে কোনো কিছু হতে পারে, তোমার প্লাস্টিকের পাইপ হতে পারে বা যে কোনো কিছু, অ্যাকচুয়ালি এটা বিষয় না। বিষয়টা হচ্ছে তারটাকে এরকম গোল করে রাখতে হবে, এই কারণে এটা করা হয়েছে। আর এখানে একটা গ্যালভানোমিটার রাখা হয়েছে। গ্যালভানোমিটার হচ্ছে যে তোমার ইলেকট্রিসিটির মানে যে আছে এটা বোঝা যাবে, এই কাঁটাটা নড়াচড়া করবে আর কি। তো এখানে দেখো অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, যে তুমি যখন এই যে ম্যাগনেটটা এটার ভিতরে দিবা, তখন এই যে দেখো কাঁটাটা ডানে সরে গেছে। খেয়াল করো, যাওয়ার সময় একদিকে, আসার সময় কাঁটাটা আরেক দিকে। দেখো তুমি যখন এই ম্যাগনেটটাকে ভিতরে দিচ্ছ, তখন এই কাঁটাটা ডান দিকে সরতেছে, আবার যখন তুমি এই কি বলে ম্যাগনেটটাকে বের করে নিয়ে আসতেছো, তখন কাঁটাটা বাম দিকে সরতেছে, মানে ডান দিকে 10 দেখাচ্ছে, আবার বাম দিকে 10। তো এটাকে বলা হচ্ছে, এক সাইডে হচ্ছে দেখো এই গ্যালভানোমিটার এক পাশে হচ্ছে পজিটিভ, এক পাশে নেগেটিভ, তাহলে পজিটিভ দিকে 10 হচ্ছে, আবার 0 হচ্ছে, তারপরে আবার নেগেটিভ দিকে 10 হচ্ছে।
তো এই অবস্থানে কিন্তু চলতে থাকে। তো এসি কারেন্ট কিন্তু এই জিনিসটাই, এসি কারেন্টে আমরা যখন গ্রাফ দেখাবো তখন তুমি দেখবা যে পজিটিভ দিকে একটা বাড়তে বাড়তে পজিটিভ একদম সর্বোচ্চ হয়, তারপরে এটা কমতে কমতে জিরো হবে, তারপর আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ হবে, আবার বাড়তে বাড়তে জিরো হবে, আবার পজিটিভ দিকে সর্বোচ্চ হবে। তো এই জিনিসটাই এই সেম প্রসেসে কাজটা হয়। এই যে দেখো এই জিনিসটা, তো ইলেকট্রিসিটি কিন্তু এইভাবে প্রডিউস করা হয়। তো এটার একদম বাস্তব উদাহরণ হচ্ছে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে এই যে এইটা খেয়াল করো। এটাতে কি হয়েছে যে তোমরা যে জেনারেটর দেখো, এই জেনারেটরের একদম পুরা জিনিসটা এখানে দেখানো হয়েছে। জেনারেটরে কি হয়, ম্যাগনেট থাকে। এখন এটা পার্মানেন্ট ম্যাগনেটও হতে পারে, আবার একটা সিস্টেমে ইলেকট্রিসিটির মাধ্যমে এখানে ম্যাগনেট তৈরি করা হয়। তো দুইটাই হতে পারে। তো আপাতত আমরা বোঝার সুবিধার জন্য পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে দেখতেছি। মনে করো কোনোভাবে আমি দুইটা ম্যাগনেট পাশাপাশি রাখছি, এই পাশে নর্থ পোল, এই পাশে সাউথ পোল। আচ্ছা, এই দুইটা তাহলে দেখো এই দুইটার মাঝে কিন্তু কাল্পনিক কি আছে, বলরেখা আছে, তাই না? যে নর্থ থেকে সাউথ পর্যন্ত একটা এই বলরেখাগুলো এখানে বিস্তৃত। আমি যখন এটার মধ্যে এই তারগুলাকে নাড়াচাড়া করব, এই যে তার, তখনই এই তারগুলোর ভিতরে ইলেকট্রিসিটি জেনারেট হবে। যেটা আমাদের এই যে ফ্যারাডে সাহেব বলছে যে যখন একটা তার কি হয় এই ম্যাগনেটিক ফিল্ডটাকে কাটে বা এটার ভিতরে যাতায়াত করে, চলাচল করে বা ক্রস করে, তখন কি হয় ওই কেবলটার ভিতরে ইলেকট্রিসিটি তৈরি হয়। তো তোমরা যে জেনারেটর দেখো, এই জেনারেটরে কিন্তু একদম সেম, একদম সেম। কারণ এই সেম প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে পৃথিবীতে যত জেনারেটর আছে সব চলতেছে আর কি। ঠিক আছে, দেখো কি হয় এখানে, এখানে এই জিনিসটাকে জাস্ট ঘুরানো হয় আর কি, যে আসা যাওয়া না করে একই জায়গাতে এটাকে ঘুরানো হয়। এই যে এই জিনিসটা দেখো, এটাকে ঘুরাইলে এখানে ইলেকট্রিসিটি জেনারেট হয়। এই যে দুই পাশে দুইটা ম্যাগনেট, আর এইখান থেকে তোমার এই যে একটা পজিটিভ কেবল, নিউট্রাল বা একটা ফেজ এখান থেকে বের হয়ে যাচ্ছে। সো এটা থেকে এটাই হচ্ছে তোমার কি জেনারেটর, জাস্ট সিম্পল। এই যে দেখো এই পাশে তোমার গ্যালভানোমিটারে দেখাচ্ছে যে কিভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, এই জায়গাটাতে খেয়াল করো, আরো ভালো বুঝতে পারবা। এই যে এখানে দেখো ব্লু কালারের একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দেখো তো, আমি এই যে কেবলটা এ বি, যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একবার উপরে আছে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, ঘুরে আবার এদিক দিয়ে ফিরে আসতেছে। তো যখন উপরে আছে তখন মনে করো এই উপরের ম্যাগনেটিক ফিল্ডটাকে সে ক্রস করতেছে, যখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছে তখন ওইটা ছাইরা পরেরটাতে ঢুকছে, পরেরটা ছাইরা তারপরটাতে ঢুকছে, এরকম ভাবে সে কিন্তু সবগুলাতে ঘুরতেছে আর কি। তার মানে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা তো স্থির, কিন্তু চলতেছে কোনটা, আমার কেবলটা। তো কেবলটা ওই যে কথা ছিল যে ক্রস করতে হবে, মানে চলাচল থাকতে হবে। তো তুমি কিন্তু চলাচল করতেছো, কেবলটাকে চলাচল করাইতেছো। এই যে দেখো এখানে এই যে কেবলটা দেখছো, যে তাইলে ম্যাগনেটিক ফিল্ডটাকে সে কাটতেছে, এই যে যখন উপরে আছে নিচের দিকে গেছে, বুঝে গেছো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রস করার কারণেই কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে। তুমি যদি এরকম ভাবে এখন যেমন ফিক্সড করে রাখছি আমরা, এভাবে যদি ফিক্সড করে রাখো তাহলে কিন্তু এখানে কোনো ইলেকট্রিসিটি পাবা না, কারণ এইখানে চলাচল করতে হবে কন্টিনিউয়াস। যখনই চলাচল করবে তখনই ইলেকট্রিসিটি জেনারেট হবে। যখন চলাচল নাই, তুমি ফালায় রাখছো দুইটা ম্যাগনেট দিয়ে মাঝে একটা কয়েল ফালায় রাখছো, এতে কিন্তু কোনো ইলেকট্রিসিটি তুমি পাবা না। যখন এটার ভিতর নাড়াচাড়া দিবা, চলাচল করবা, মানে ভিতরে তোমার ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে তোমার এই তারটাকে চলাচল করতেছে বা নড়াচড়া হচ্ছে, তখনই গিয়ে সে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের মানে আইডিয়াটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আমাদের মেইন লেসনে ফেরত যাই। দেখো প্রথম সূত্র, যদি একটি তার বা কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আবেশিত হয় তখন উক্ত তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে। মানে তোমার যখন একটা কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে তোমার ইলেকট্রিসিটি আবেশিত হয়, তখন উক্ত তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই যে আমরা একটু আগে যে ভিডিওতে দেখলাম যে এখানে কি ম্যাগনেটিক যে ফিল্ডটা আছে এইটাই, এটাকে আপাতত মনে করো ফ্লাক্স। তো এই ফ্লাক্সের পরিবর্তন হলেই তখন আমরা এই ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক।
বিষয়টা হচ্ছে তুমি যত দ্রুত এই জিনিসটা ঘুরাবা তোমার ইলেকট্রিসিটি তত বেশি প্রডিউস হবে, কম দ্রুত ঘুরাইলে কম প্রডিউস হবে। এখন ঘুরানোর বিষয়টা কি? ঘুরানোর বিষয়টা হচ্ছে যে আমার যে ফ্লাক্সটা আছে বা ম্যাগনেটিক যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাতে কত দ্রুত আমার চলাচল করতেছে, তাই না? বিষয়টা কিন্তু এটাই, যত দ্রুত চলাচল করবে তত বেশি কি ইলেকট্রিসিটি তৈরি হবে। তো এটাই বলছে ইলেকট্রোমোটিভ ফোর্স সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। যে তুমি ওইখানে যখন যত বেশি ফ্লাক্স তুমি কাট করবা তত বেশি ইলেকট্রিসিটি জেনারেট হবে, যত বেশি ফ্লাক্স তোমার যত কম ফ্লাক্স তুমি কাট করবা ইলেকট্রিসিটি কম জেনারেট হবে। তাহলে এটা কি সম অনুপাতে কি বাড়তেছে কমতেছে? তো এই জিনিসটাই বলা হয়েছে দ্বিতীয় সূত্রে। আচ্ছা দেখো, ফ্যারাডে সূত্রের একটা গাণিতিক ব্যাখ্যা দেয়া আছে, ব্যাখ্যাটা আসলে খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো, এটাতে অ্যাকচুয়ালি কঠিন কিছুই নাই। দেখো, ফ্যারাডে সূত্রের গাণিতিক ব্যাখ্যা, মনে করি আবিষ্ট তড়িৎ চালক বল, বা আমরা এই যে প্রথমে একটা কথা বলছি না আবিষ্ট ইলেকট্রোমোটিক ফোর্স, এটাকেই কি বলছি? আবিষ্ট তড়িৎ চালক বল, মানে বাংলায় বলছি আর কি, ইলেকট্রোমোটিভ ফোর্সকে বাংলায় কি বলছে? তড়িৎ চালক বল। এই যে এটা, তা আবিষ্ট তড়িৎচালক বল সমান সমান কি দেখবা তুমি, বা আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটাও লিখতে পারো তুমি, আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স সমান সমান ই ভোল্ট। ই ভোল্ট আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স বা আবিষ্ট তড়িৎচালক বল, যেটাই যে আমি যেই ইলেকট্রোমোটিভ ফোর্স বা যে ইলেকট্রিসিটিটা পাচ্ছি ওই জিনিসটাকে আমি ধরছি ই, যে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, কতটুকু পাচ্ছি আমি ধরে নিলাম সেটা যতটুকুই পাচ্ছি সেটা হচ্ছে ই। আচ্ছা, তারের প্যাচ সংখ্যা হচ্ছে যে তুমি যে তারটাকে আনতেছো সেটার ভিতরে অ্যাকচুয়ালি তার কয়টা আছে। যদি প্যাচ 4-5টা থাকে তাহলে 5টা হবে। তো প্যাচের সংখ্যাকে ধরছে এন, কারণ আমাদের কিন্তু একটা তার থেকে আমরা যে ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো এটা কিন্তু খুব 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 নগণ্য, এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই করা যাবে না। তা আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলা তার দরকার, যেই সবগুলা তার আমি একবার ওই ওটার ভিতরে ঘুরাবো। তো আমরা যে ভিডিওটা দেখছিলাম মনে আছে? এই যে ভিডিওটা খেয়াল করো, এইখানে খেয়াল করো, এই যে এইখানে কিন্তু অনেকগুলা তার দেয়া আছে, এগুলাই কিন্তু এরকম 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 ঘুরে 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 একটা কয়েল বানানো হয়েছে আর কি। তো আমার এখানে কয়েলের যতটুকু যতগুলো প্যাচ থাকবে ওইটাকে বলবো কি এন, তারের প্যাচ সংখ্যা। এই ওয়েবার যেটা, যে ম্যাগনেটিক ফ্লাক্সের সিম্বল যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ফাই, ছোট হাতের ফাই। এটা হচ্ছে ছোট হাতের ফাই, এটা হচ্ছে ছোট ফাই। আর বড় হাতের ফাই হচ্ছে এটা, মানে জিরো লেখা কেটে দিছে আর কি, জিনিসটা এরকম, এটাকে বলা হয় ফাই, বাট এটা হচ্ছে ক্যাপিটাল, আর এটা হচ্ছে স্মল লেটার, স্মল। তাহলে একটা হচ্ছে বড় হাতের ফাই আর একটা হচ্ছে ছোট হাতের ফাই। তো এটাকে ফ্লাক্সকে দেখো, টি সেকেন্ড আগে ফ্লাক্স, মানে টি সেকেন্ড আগে বলতে ধরো যে শুরুতে ফ্লাক্স ছিল ফাই ওয়ান এত ওয়েবার, টি সেকেন্ড পরে একটা নির্দিষ্ট সময় পরে ফ্লাক্স হচ্ছে কি ফাই টু এত ওয়েবার। তাহলে ফ্লাক্স পরিবর্তন, যদি ফ্লাক্স দেখো একটু আগে ছিল ফাই ওয়ান আর এখন হচ্ছে কি ফাই টু, বর্তমানে হচ্ছে ফাই টু, তাহলে পরেরটা হচ্ছে বড়, তো এই কারণে আমরা ফাই টু মাইনাস ফাই ওয়ান দিলাম, যে ফ্লাক্সের পরিবর্তন কত হবে, এটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এটা। আর আমি যখন বলবো ফ্লাক্সের পরিবর্তনের হার, এই যে হার কথাটা, হার মানে হচ্ছে এটাকে সময় দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। তো সময় দ্বারা ভাগ দিলাম আমি টি সময়, কারণ টি সেকেন্ড আগে ছিল হচ্ছে ফাই ওয়ান, টি সেকেন্ড পরে হচ্ছে ফাই টু, তো এই দুইটা কিন্তু ছোট হাতের লেখা হয়েছে, ফাই ওয়ান ফাই টু, এবং পরিবর্তনের হার ফাই টু মাইনাস ফাই ওয়ান। তুমি চাইলে বড় হাতেরও লিখতে পারো, একই হিসাব আর কি, তোমার যেটা ভাল লাগে লেখো, যেটা লিখবা পুরোটাতে একটাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে তারা কিন্তু আবার মিক্স করছে, এখানে ফাই বড় হাতের লেখছে, আবার কিছু কিছু জায়গায় বড় হাতের লেখছে, কিছু কিছু জায়গায় ছোট হাতের লেখছে। তুমি চাইলে যে কোনো একটা লিখতে পারো, কোনো প্রবলেম নাই, মিক্স করার দরকার নেই, তুমি হয় ছোট হাতের ফাই লেখো অথবা বড় হাতের ফাই। তাহলে ফ্লাক্স পরিবর্তনের হার হচ্ছে ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইড বাই টি। টু কেন দিছি, ফাই টু আগে কেন,
বিকজ ফাই টুটা অ্যাকচুয়ালি পাইছি কি পরে, তো পরে যেটা পাইছি সেটা হলো বেশি, প্রথমে যেটা ছিল এটা কম ছিল আর কি। মনে করো শুরু করছো তুমি ফাই ওয়ান থেকে, আস্তে আস্তে কি হয়েছে বাড়ছে, তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইড বাই টি এত ওয়েবার বাই সেকেন্ড, কারণ উপরেরটার একক হচ্ছে ওয়েবার, উপরেরটার একক কি ওয়েবার, আর নিচেরটা হচ্ছে একক সেকেন্ড, এখানে ওয়েবার ডিভাইড বাই সেকেন্ড। আচ্ছা, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে লেখা যায়, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কি লেখছে দেখো, আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স, এই আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স কোনটা, এই ই, তাহলে সরাসরি ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক। এই যে ফ্লাক্স পরিবর্তনের হার পাইছি হচ্ছে আমরা এই যে কি কিউ টু মাইনাস কিউ ওয়ান, তাহলে এটার সাথে সমানুপাতিক কে ই, তো এই জিনিসটা এখানে লাগছে ই ইজ প্রপোর্শনাল টু ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি এত ভোল্ট সরাসরি, কারণ আমাদের এখন হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটির এখানে জাস্ট ভোল্টেজটার কি ইলেকট্রোমোটিভ ফোর্সের এটা হচ্ছে ভোল্ট এককটা। আচ্ছা, যদি কুণ্ডলীতে n সংখ্যক প্যাচ থাকে তবে আবিষ্ট তড়িৎচালক বল হবে, দেখো আমরা কিন্তু এটা পাইছি ই ইজ প্রপোর্শনাল টু, আচ্ছা আমি ডান পাশে লিখি, ই ইজ প্রপোর্শনাল টু আমরা পাইছি ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি, এটা কিন্তু আমরা অলরেডি পাইছি যে ই সমানুপাতিক কার, এই যে ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন যদি আমাদের এটা হচ্ছে একটা তারের জন্য, যদি আমার যে কুণ্ডলিতে প্যাচ থাকে n সংখ্যক, মানে মনে করো 10টা, তাহলে এটাকে কি দ্বারা গুনতে হবে, 10 দ্বারা, এখানে তখন 10 লিখে দিবা, এই জিনিসটা এখানে লিখবো কি 10, 10 দ্বারা কি করতে হবে এটাকে গুণ করতে হবে। যদি কুণ্ডলীর প্যাচ সংখ্যা হয় 20টা তাহলে কি হবে 20 দ্বারা গুণ দেবো, সোজা কথায়, তাহলে কুণ্ডলীর প্যাচ সংখ্যা যদি n হয় তাহলে n দ্বারা গুণ দিয়ে দিলাম। তো এই জিনিসটা এখানে লেখছে দেখো, যদি কুণ্ডলীতে n সংখ্যক প্যাচ থাকে তবে আবেশিত তড়িৎচালক বল হবে ই ইজ প্রপোর্শনাল টু n গুণ ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইড বাই টি এত ভোল্ট, জাস্ট সিম্পল এটা এখানে লিখছে। আচ্ছা, তারপরের লাইনটাতে কি করছে, এখানে যে সমানুপাতিক চিহ্নটা ছিল এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দেওয়া হয়েছে, এই যে এখানে এই যে এখানে যে সমানুপাতিক চিহ্নটা ছিল সেটাকে উঠাই দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়ালস টু, এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে হলে একটা ধ্রুবক বসাইতে হবে, এটা কিন্তু সবসময় মনে রাখবা। তো এখন এই আমাদের এইটার জন্য এই ধ্রুবকটা হচ্ছে কে, কে নামে একটা ধ্রুবক আমরা বসাইছি, আর এন তো ছিলই, তো ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই কত টি। আচ্ছা, তো এখানে ব্র্যাকেটে লেখা দিয়ে গেছে এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, কারণ সম অনুপাত তুমি যত জায়গা থেকে তুলতে যাবা, যে এটাকে সমান সমান দ্বারা রিপ্লেস করবা পরিবর্তন করবা, তখনই তোমাকে একটা ধ্রুবক বসাইতে হবে, আর এই ধ্রুবকের মান থাকে, ঠিক আছে, সেই মান অনুযায়ী এখানে হবে আর কি। কিন্তু এখন কিন্তু আমরা মান বসাই না, কারণ এটা একটা সূত্র, সূত্রতে আমাদের এখন মানের প্রয়োজন নেই, আমরা জাস্ট বসাই দিয়ে চলে যাব। আচ্ছা, নেক্সট লাইনে এখানে কে ইকুয়ালস টু 1 ধরা হয়েছে, যদি কে এর মান 1 হয় তাহলে তুমি এইটাকে কি লিখতে পারো, এটা সমান সমান দিয়ে জাস্ট কে এর মান 1, তো 1 বসাইলে n 1 তো 1ই, ফাই 1 সরি, ওকে ফাই 1 ডিভাইডেড বাই টি, এই জিনিসটা কিন্তু আমরা এর পরের লাইনে লিখতে পারি, তো এই জিনিসটাই তারা এখানে লিখছে। ওকে, নেক্সট দেখো এখানে ফাই টু মাইনাস ফাই ওয়ান সমান সমান ফাই ধরা হয় তবে, আচ্ছা এখানে না লিখে লিখবা যে যদি ফাই টু মাইনাস ফাই ওয়ান সমান সমান ফাই ধরা হয় তবে ই ইজ ইকুয়ালস টু এন ফাই ডিভাইডেড বাই টি, কারণ ফাই টু মাইনাস ফাই ওয়ান রে আমরা ফাই দ্বারা রিপ্লেস করে দিচ্ছি আর কি আমাদের বোঝার সুবিধার জন্য। যেমন আমরা দেখো না বিভিন্ন জায়গায় ভোল্ট লিখি এত ভোল্ট, অ্যাকচুয়ালি ভি মাইনাস ভি সমান সমান কি ভি টু মাইনাস ভি ওয়ান, মানে কোন দুইটা পয়েন্টের, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টের ভোল্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্টের ভোল্ট, দুইটা পয়েন্টের ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভি। তো আমরা কিন্তু সব সময় এটা লিখি না, আমরা এটা লিখি, এবং এটা দ্বারাই আমরা বুঝতে পারি যে এখানে দুইটা জিনিস আছে। তো এখানে সেম জিনিসটা করা হয়েছে যে ফাই টু মাইনাস ফাই ওয়ান সমান সমান ফাই ধরা হয়েছে, এবং ধরলে কি হয় ই ইজ ইকুয়ালস টু এন ফাই ডিভাইডেড বাই টি এত ভোল্ট। আচ্ছা, নেক্সট লাইন দেখো, আমাদের এতটুকু কিন্তু খুব সহজ। কি করলাম, ফার্স্টে আমরা বললাম যে ইলেকট্রোমোটিভ যে ফোর্সটা তৈরি হয়েছে সেই ফোর্সটা হচ্ছে ই, তারের প্যাচ সংখ্যা এন, টি সেকেন্ড আগে ফ্লাক্স ফাই ওয়ান, টি সেকেন্ড পরে ফ্লাক্স ফাই টু,
তার ফ্লাক্স পরিবর্তনের হারটা ফার্স্টে বের করছি, তারপরে দ্বিতীয় সূত্র অনুযায়ী বলছি যে ইলেকট্রোমোটিভ ফোর্স এই ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক, তারপরে এই সমানুপাতিক চিহ্নটা আচ্ছা এতটুকু করছি। তারপরে বলছি যে এটা হচ্ছে একটা তারের জন্য যদি n সংখ্যক তার হয় তাহলে এখানে n দ্বারা গুণ হবে, এই যে এখানে n দ্বারা গুণ হয়েছে। তারপরের লাইনে কি করছি যে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে একটা k বসাই দিছি ধ্রুবক, তারপরে k এর মান 1 ধরছি, তারপরে phi 2 মাইনাস phi 1 এটার মান সমান সমান এটা phi ধরছি, phi ধরে এই পর্যন্ত আসছে। আচ্ছা, ক্যালকুলাসের নিয়মে উক্ত সূত্রটি প্রকাশ করা যায় যদি d2 সময়ে পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স হয়, তাহলে তড়িৎচালক বল হবে E n d phi divided by dt। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী করা হয়েছে। ক্যালকুলাস এখন তোমরা বুঝতে পারবে না, জাস্ট এই লাইনটা একটু মানে মনে রাখবে আর কি। ক্যালকুলাস হচ্ছে মানে তোমার ম্যাথমেটিক্সের আরেকটা কি বলে শাখা। তোমরা সাধারণ যেই ম্যাথ করো ওই ম্যাথ এরকম না, ওটা একটু অন্যরকম, ওটা একটা শাখা। তো এই ক্যালকুলাস অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের পড়া, যারা ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়ে তারা এই ক্যালকুলাসটা পাবে। তো তোমরা ভবিষ্যতে পাবা, তো আপাতত দরকার নেই, জাস্ট এই কথাটা শুধু লিখে দিবা আর কি, কারণ এটা এখন বোঝানো সম্ভব হবে না ক্যালকুলাসের কি নিয়ম। ঠিক আছে, যে তোমরা বলবা ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী উক্ত সূত্র প্রকাশ করা যায় যদি ডিটি সময় পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স হয়, তাহলে তড়িৎচালক বল হবে E n d phi by dt ভোল্ট। আচ্ছা, এতটুকু আমরা লিখে ফেললাম। তাহলে দেখো আমাদের সূত্রটা কিন্তু একটা লাইন শুধু বাকি আছে, আমরা একটু যাই। আচ্ছা, নেক্সট লাস্টের লাইনে তারা লেখছে দেখো, সুতরাং লেনজের সূত্র অনুযায়ী ফ্যারাডের সূত্র লিখতে পারি। এই যে উপরের লাইনে যেটা লিখছি সেটার আগে একটা মাইনাস দিয়ে দিছি। এখন লেনজের সূত্র আবার কি জিনিস সেটা পরের লেসনে আসবো আমরা। আপাতত এইটা সমান সমান এটা লিখে দিতে পারি যে মাইনাস দিয়ে একটা আমরা এই n d phi by dt equals to minus n d phi by dt এত ভোল্ট। এটাই হচ্ছে আমাদের যে কি বলে ফ্যারাডের সূত্র, ওনার সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে তোমাকে যদি বলা হয় ফ্যারাডের সূত্রটি লেখো এবং গাণিতিক ব্যাখ্যা দাও, তাহলে তুমি এই যে এই পর্যন্ত এনে শেষ করে দেবে, যে শেষ, এটাই কি গাণিতিক ব্যাখ্যা। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তো বাকি অংশ, এই চ্যাপ্টারের বাকি অংশ আমরা দ্বিতীয় পার্টে দেখব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।